২ বছরে ১২ বার বাচ্চা মিসক্যারেজ হয়েছে। কেন এমন হচ্ছে জানি না। ডাক্তাররা এর কোনো হদিশ খুঁজে পাচ্ছেন না। সাধারণত মিসক্যারেজ হওয়ার পর কনসিভ হতে দেরি হয়। আমি কেন এত তাড়াতাড়ি কনসিভ করতেছি আর আমার মিসক্যারেজ হচ্ছে তা আমি জানি না। এত অদ্ভুত ঘটনা কেন আমার সাথে ঘটতেছে তার কোনো উত্তর আমার কাছে নেই। প্রতিটা মুহূর্ত শুধু ভিতরে ভিতরে জ্বলছি। প্রতিবারে মিসক্যারেজ হওয়ার আগে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আর আমার প্রতিটা বাচ্চায় মিসক্যারেজ হয় সোমবার দিন আর রাত ঠিক ৩টার দিকে। বিষয়টা প্রথম নর্মাল মনে হলেও এখন সেটা আর নর্মাল মনে হয় না। মিসক্যারেজের আগে আমি স্বপ্নে দেখি যে আমি একটা লাল টুকটুকে নদীর পাড়ে ধারে বসে থাকি। হঠাৎ একটা ভেলা এসে আমায় সামনে পড়ে। আমি কোনো কিছু না ভেবে যে ভেলাটায় উঠে পড়ি, ভেলাটা ভাসতে ভাসতে একটা দ্বীপের মধ্যে এসে পড়ে। আমি দ্বীপটায় গিয়ে ভেলাটা থেকে নামি। জনশূন্য একটা দ্বীপ। তবুও কেন জানি না আমার ভয় লাগেনি ওই দ্বীপটায়। কেন জানি না মনে হয় এটাই আমার পূর্বপুরুষের ভিটা। অদ্ভুত একটা মায়া অনুভব করি। দ্বীপের একটা সরু পথ দিয়ে একটা আলোর ঝলকানি এসে আমার চোখে পড়ে। আমি ওই পথ ধরে হেঁটে চলছি। হঠাৎ গন্তব্য পেছানোর পর একটা আলোর ঝলকানি আমার চোখটা ধাঁধিয়ে দিলে মনে হচ্ছে। আমি পরক্ষণে চোখটা বন্ধ করে আবার খুললাম। দেখলাম একটা চকচকে পাথরে অনেকটা সাপের মণির মতো দেখতে। আমি আর কিছু না ভেবে পাথরটা হাতে নিলাম। ঠিক এই মুহূর্তে পাথরটা থেকে কি একটা বের হয়ে আমার পেটে ঢুকে আর আমার পেটে যন্ত্রণা শুরু হয়। আর উঠে দেখি আমার বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে। কিন্তু আজকে হঠাৎ আবার একই স্বপ্ন দেখলাম। কিন্তু আমি পাথরটায় হাত দেওয়ার পর খেয়াল করলাম পাথরের আলোটা নিভে গেছে। সেটা থেকে কি যেন একটা পাতা বের হয়েছে। কেউ একজন যেন আমাকে বলেছে পাতাটা খাওয়ার জন্য। আমি পাতাটা খেলাম। পরক্ষণে আমার পেটটা হালকা ফুলে যায়। আমি ঘুম থেকে উঠে গড়গড় করে বমি করতে লাগলাম। আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার যা বললেন আমি বিস্মিত না হয়ে পারলাম না। আমাকে বলা হলো আমার পেটে ২ মাসের বাচ্চা, অথচ আমার মিসক্যারেজ হয়েছে ১ মাস আগে। ডাক্তার কিছুটা বিস্মিত হয়েছেন। তবে ডাক্তার বলল হয়তো আমার পেটে যমজ বাচ্চা ছিল, তাই একটা মিসক্যারেজ হয়েছে আর একটা রয়ে গেছে। মেডিকেল সায়েন্সে এমন ঘটনা খুব কম ঘটে। তবে এটা অস্বাভাবিক কিছু না। এই কথাটা শোনার পর একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। যাই হোক, আমি খুব খুশি যে আমার একটা বাচ্চা হবে। যে যেমনই হোক না কেন আমার একটা বাচ্চা হলেই খুশি। খুশি মানে বাসায় ফিরলাম। আজকে এতটা খুশি লাগছে কি বলবো। নিজের যত্ন নেওয়া শুরু করলাম। কিন্তু ইদানিং আমার খুব দুধ খাওয়ার প্রতি ঝোঁক বেড়ে যায়। যে আমি কোনোদিন দুধ খেতে পারতাম না, সে আমি সারাদিন দুধ খাই। হয়তো আমার বাচ্চা এটা পছন্দ করে। কিন্তু ৩ মাসে আমার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করবার যা বলল আমি অনেকটা অবাক না হয়ে পারলাম না। ডাক্তার বলল যে আমার পেটের বাচ্চারা মোটামুটি ৩ মাসে ম্যাচিওর হয়ে গেছে। আগামী মাসে ডেলিভারি করে বাচ্চা বের না করলে বাচ্চার ঝুঁকি আসতে পারে। আমি জানতাম সবার বাচ্চা ১০ মাসে, আর আমার বাচ্চা হচ্ছে ৪ মাসে। ডাক্তার হতভম্ব। ওনার লাইফে উনি প্রথম এমন ঘটনা দেখেছেন। কিন্তু কি করা যায়, বাচ্চার ভালোর জন্য আমাকে তাই করতে হবে। আজকে আমার ডেলিভারি করবে। না জানি কপালে কী আছে। রাতের স্বপ্নটা মনে পড়ছে। গত রাতে স্বপ্ন দেখেছিলাম একটা অদ্ভুত সুন্দরী মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, মা ওই পাথরটা আমার মাথায় পরিয়ে দাও। মেয়েটার মুখে এত মায়া ছিল যে আমি পাথরটা নিয়ে ওর মাথায় পরিয়ে দিলাম। পরানোর সাথে সাথে মেয়েটার রূপের ঝলকানিতে যেন সব কিছু ঝলসে গেল। আমি ঘুম থেকে করে খপ করে উঠলাম। দেখলাম আমার হালকা পেট ব্যথা করছে। ডাক্তারের ফোন দেওয়ার সাথে সাথে যেতে বলল। আমাকে আলট্রা করার পর বলল এখনই বাচ্চা বের করতে হবে, না হয় বিপদ হতে পারে। একটু পর আমাকে ওটিতে নিয়ে যাবে। জানি না কি আছে ভাগ্যে। আমি কি আমার বাচ্চার মুখ দেখতে পারবো নাকি পারবো না। এতটা অসহায় এর আগে কখনো লাগেনি। প্রতি মুহূর্তে শুধু কষ্ট হতে লাগলো। অবশেষে আমার ডেলিভারি হলো। কিন্তু ডেলিভারির সময় আমি এমন কেন দেখলাম? এটা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু? আমি দেখলাম ২ জন নার্স যারা আমাকে ডেলিভারির সময় ইনজেকশন দিয়েছিলেন তারা আমার বাচ্চা হওয়ার পর চলে যায়। কিন্তু দরজার সামনে গিয়ে দুজনে ২টা সাপ হয়ে যায়। আমি তো ভয়ে আটকে যাই। না, হয়তো আমার মনের ভুল। আমার সাথে এমন কিছু ঘটছে তাই আমি এমন ভাবছি। জানতে পারি আমার একটা মেয়ে সন্তান হয়েছে আর ওজন নাকি ৬ কেজি। এত অল্প সময়ের বাচ্চা এত ম্যাচিওর কেমনে হলো জানি না। আর কিছুক্ষণ পরে বাচ্চাকে আমার কাছে দেওয়া হবে। অবশেষে আমার বাচ্চা আমার কোলে দেওয়া হলো। আমার স্বামী তো আমার বাচ্চাকে দেখে বলল, এ কার মতো হয়েছে? আমাদের মধ্যে তো কেউ এত সুন্দরী না। কি মায়া ওর মুখে। আজকে থেকে ওর নাম মায়া। নামটার সাথে আমিও একমত হলাম। এত ফুটফুটে একটা বাচ্চা হবে কল্পনার বাইরে। কিন্তু যখন মায়া চোখ খুলল তখন খেয়াল করলাম চোখগুলো যেন সাধারণ মেয়েদের মতো না। চোখের লেন্সটা যেন একেক সময় একেক কালার হচ্ছে। কখনো নীলাভ, কখনো লাল, কখনো সবুজাভ। আমি অর্জুনকে ডেকে বললাম, দেখো অর্জুন, আমাদের মেয়েদের চোখগুলো যেন কেমন। শোভা, চিন্তা করো না।
কিছু হয়নি। আমাদের পূর্বপুরুষ কারো চোখ হয়তো এমন ছিল, তাই মায়ের চোখগুলো এমন। তুমি মায়াকে নিয়ে বেশি চিন্তা করছো, তাই হয়তো তোমার মনে অনেক প্রশ্ন জাগছে। এগুলো জেনেটিক্যাল পেয়ে থাকে হয়তো। মায়ের চোখ খোলার 5 মিনিট পরে একটা দমকা হাওয়া সব অন্ধকার করে দিল। বাইরে বাতাসের দবধায়ে মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। একজন নার্স এসে সবাইকে বলল, কেউ ভয় পাবে না, বাইরে চন্দ্রগ্রহণ হচ্ছে, তাই এমন হচ্ছে। এরকম চন্দ্রগ্রহণ শত হাজার বছর পর একবার হয়। বাতাসের শব্দে সব বাচ্চারা কান্না করলে মায়া চুপ করে ঘুমাচ্ছিল, আর ঠোঁটের কোণে আলতো হাসি লেগে আছে মনে হচ্ছিল। আধা ঘন্টা পর বাতাসের দাবদাহ কমে গেল, চন্দ্রগ্রহণ শেষ হয়ে পূর্ণিমার চাঁদ উঠে এলো। এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমি কখনো দেখিনি। চাঁদের আলোটাই কি মায়া? চাঁদটা যেন মায়ের মুখে এসে পড়ছে। মায়াও ঘুম থেকে উঠে খেলা করছে। আমার মতো এত সুন্দরী পরীর মেয়ে হবে কল্পনার বাইরে। নার্স ডাক্তাররা যখন মায়াকে দেখতে আসে, মায়ের সৌন্দর্যে তারাই মুগ্ধ হয়। অবশেষে 3 দিন হাসপাতাল থেকে বাসায় যাই। বাসায় যাওয়ার পর একদিন মায়াকে আমি বুকের দুধ খাওয়াতে খাওয়াতে হঠাৎ ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি চোখ খুলে দেখি কোনো একটা সাপ আমার দুধ খাচ্ছে। আমি চিৎকার দিয়ে অর্জুনকে ডাক দেই। অর্জুন উঠে লাইট অন করে। শোভা, কী হয়েছে? অর্জুন, মায়ের জায়গায় কোনো সাপ মনে হচ্ছে আমার দুধ খাচ্ছিল। শোভা, তুমি মায়াকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছো, তাই তোমার মনে এমন হচ্ছে। মায়ের জন্মটা হয়তো সাধারণ বাচ্চাদের মতো হয়নি, কিন্তু এটা মেডিকেল সায়েন্সের অসম্ভব তা কিন্তু না। মায়া একটু আগেই ম্যাচুরিটি হয়ে গেছে। তার মানে এই না যে মায়া কোনো অদ্ভুত মেয়ে। ওর চোখগুলা অন্যরকম, তাই হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, এমন কেন হলো? তুমি চিন্তা করতেও আমাদের সবার চোখে লেন্স কি এক কালার? এমন তো আছে কারোর লেন্স নীল কালার বিড়ালের মতো চোখ। তুমি মায়ের ব্যাপার নিয়ে খুব উল্টোপাল্টা চিন্তা করতেছো, তাই তোমার সাথে এমন হচ্ছে। শোভা, তুমি কেন বুঝছো না? এসব চিন্তা তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাবে। তখন মায়া আর আমাকে কে খেয়াল রাখবে? সত্যি তো অর্জুন ঠিকই বলেছিল, আমি একটু বেশিই ভাবছি হয়তো। কিন্তু যতই ভাবনা বন্ধ করতে চাই, ততই একের পর এক কাহিনী সামনে আসে। সাধারণত বাচ্চারা বুঝতে পারে 6 মাস পর, কিন্তু মায়া 3 মাসে বসতে শুরু করলো, 8 মাসে হাঁটতে শুরু করলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, 8 মাসে মায়া চুল হাঁটুর সমান লম্বা হয়ে যায়। এত সুন্দর চুল আমি এর আগে দেখিনি। সত্যি আমার মেয়েটা অপরূপ সুন্দরী। মায়ের প্রথম জন্মদিনে মায়াকে নিয়ে খেলনার দোকানে গেলাম খেলনা কেনার জন্য। যেসব বাচ্চারা হাঁড়ি পাতিল পুতুল পছন্দ করে, সে জায়গায় মায়া যা পছন্দ করলো তা দেখে আমি চমকে উঠলাম। মায়াকে বললাম, মামুনি, তুমি কোন খেলনাটা নিবা? মায়া সারা দোকানের কোণে আটকানো একটা প্লাস্টিকের সাপ দেখে বললো, মাম্মা, আমাকে ওইটা কিনে দাও। দোকানদার বলতে লাগলো, এটা দেখে তুমি ভয় পাবা মা। কিন্তু মায়া একনিষ্ঠ জিতের কাছে হেরে মায়াকে সাপটা এনে দেয়। মায়ের সাপটা নিয়ে হাতে কি খুশি! দোকানদার তো বলে ফেলো, বাহ, আপনার মেয়ে তো অনেক সাহসী। অন্য বাচ্চারা এটা দেখে ভয় পায়, এজন্য কর্নারে রেখে দিয়েছিলাম, কিন্তু আপনার বাচ্চা তো বেশ হাতে নিয়ে খেলছে। আমি উত্তর দিলাম না, চলে আসলাম। সব বাচ্চাদের খেলনা থাকে হরেক রকমের পুতুল, আর মায়া খেলে হরেক রকমের প্লাস্টিকের সাপ। আশেপাশের লোকেরা বলে, মেয়েকে এজন্য কী দেন খেলার জন্য? আমি চুপ করে থাকি, কারণ সত্যি এর জবাব নেই আমার কাছে। কেটে যায় আরও একটা বছর, মায়ের দ্বিতীয় জন্মদিন। আমাদের বাগানের চাচাকে একটা সাপে কামড় দেয়। আমরা তাড়াতাড়ি সেখানে যাই, চাচাকে নেওয়ার জন্য হাসপাতালে যাই, অ্যাম্বুলেন্সকে ফোন দেই। চাচা মাটিতে লুটিয়ে পড়েছিল। হঠাৎ করে মায়া চাচার কামড়ের দাগে হাত বুলিয়ে দিয়ে বলছে, নানা ভাই, উঠো, কিছু হবে না তোমার, ওঠো। 10 মিনিট পর চাচার জ্ঞান ফিরে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা করে বলেন, ওনাকে যেসব কামড় দিয়েছিল সেটার বিষ শরীরে ঢোকার 6 সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়। উনি যে বেঁচে আছেন তবু কোনো ট্রিটমেন্ট ছাড়াই, সত্যি এটা মিরাক্কেল। এসব কাহিনী, চিন্তা আর মায়াকে নিয়ে আরও কেটে যায় একটা বছর, 3 বছর। এবার মায়ের জন্মদিনে আমি আর অর্জুন ডিসিশন নেই, পাহাড়তলি গ্রামে যাব। যেই কথা সেই কাজ, ব্যাগ গোছানো শুরু। আচমকা মায়া আসে, তার প্লাস্টিকের সাপগুলো ব্যাগে রাখা শুরু করলো। আমি কিছুটা বিরক্ত হয়ে সাপগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বলি, এসব কি মায়া? যথেষ্ট বয়স হয়েছে, এখন এসব নিয়ে খেলার বয়স না তোমার। মায়া কান্না করে বলতেছে, সাপগুলোকে এভাবে মারলে কেন মা? ওরা তো কোনো দোষ করেনি। সাপ কি খারাপ জিনিস? ওদের ক্ষতি না করলে কি ওরা কারো ক্ষতি করে না? পাশ থেকে অর্জুন বলে উঠলো, শোভা, এভাবে মেয়েটাকে কষ্ট না দিলেও পারতে। সব বাচ্চাদের পছন্দ এক হতে হবে তা তো নয়। আর মায়া তো ঠিকই বলেছে, সাপ কি কোনো খারাপ জিনিস? না তো, সত্যি তো, ওদের ক্ষতি না করলে ওরা কারো ক্ষতি করে না। যাও মামুনি, তুমি খেলনা নিয়ে এসো, আমি প্যাকেট করে দিচ্ছি। সত্যি তো, আমি কেন এমন করলাম? সত্যি তো সব বাচ্চাদের পছন্দ এক হয় না, আর এক হতে হবে তা তো না। যাই হোক, চিন্তা বাদ দিয়ে আমরা পাহাড়তলির দিকে রওনা দিলাম। বাসা সবার দৃষ্টি মায়ের দিকে। সবাই মায়ের সৌন্দর্যে মুগ্ধ। তার মায়ের লম্বা লম্বা কালো কুচকুচে চুলগুলো দেখে সবাই খুব বিস্মিত যে এত ছোট বাচ্চা এত সুন্দর চুল। মায়ের চোখগুলো দেখে বাসের সবাই শুধু মায়াকে দেখে যাচ্ছে। একটু পরপর, কি জানি আমার মেয়েটা আবার
নজর না লেগে যায়। দীর্ঘ 14 বছর পর মায়াকে পেয়েছি আমি। অবশেষে গন্তব্যে পৌঁছালাম। আমাদের সেই পুরনো বাংলোটাতে উঠলাম। কতদিন আসি না এই বাংলোয়। মায়াকে নিয়ে ফ্রেশ হলাম, ওর চুলগুলো বিনুনি করে ওকে রেখে ওর জন্য খাবার আনতে গেলাম। খাবার আনার পর খেয়াল করলাম ওর চুলগুলো একটা কালো সাপ হয়ে আছে আর আঁকাবাঁকা করে ঝুলছে। আমি চিৎকার দিতে অর্জুন এসে বলল, কি হয়েছে? আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম চুল ঠিক আছে। না, অর্জুনকে কিছু বলা যাবে না, বললে আবার ভাববে আমার মনের ভুল। হয়তো এটা আমার মনের ভুলই হবে। আমি অর্জুনকে বললাম, আরে তেমন কিছু না। মায়াকে খাইয়ে ঘুম পাড়লাম। সত্যি কি এগুলো আমার মনের ভুল নাকি অন্য কিছু? এক তো মায়া অদ্ভুতভাবে জন্ম হয়েছে, তার উপর মায়ের জন্মদিনে কীরকম চন্দ্রগ্রহণ। শুনেছি এরকম চন্দ্রগ্রহণ নাকি তখনই হয় যখন অন্য জগতের মানুষ এই দুনিয়া আসে। নাকি আমার এসব নিছক কল্পনা? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখলাম মায়া নেই। পুরো বাংলো খুঁজলাম, মায়া নেই। হঠাৎ যখন বাইরে গেলাম মায়াকে দেখে আমি আটকে গেলাম। এ কি মায়া একটা জ্যান্ত সাপ নিয়ে খেলছে। এটা দেখার পর ভয়ে কুঁকড়ে গেলাম। কিছু বলার আগেই আমার মাথাটা ঘুরে গেল। অর্জুন এসে পানির ঝাপটায় আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে অর্জুনকে বললাম, অর্জুন মায়াকে বাঁচাও। মায়া একটা জ্যান্ত সাপ নিয়ে খেলছে, তাড়াতাড়ি মায়াকে বাঁচাও, ওকে সাপটা কামড় দেবে। শোভা রিল্যাক্স, এ দেখো মায়া তোমার পাশে বসে আছে। মায়ের কিছু হয় নাই, তুমি শুধু শুধু চিন্তা করছো। পাশে তাকিয়ে দেখলাম মায়াকে জিজ্ঞাসা করলাম, তুমি জ্যান্ত সাপ নিয়ে খেলছিলে কেন? যদি তোমাকে কামড় দিত তখন কী হতো? মা তুমি এমন কেন বলছো? সাপেদের কোনো ক্ষতি না করলে সাপেরা কারো কোনো ক্ষতি করে না। এই দেখো আমি আজকে প্লাস্টিকের সাপকে দুধ খাওয়ানোর সময় দেখলাম জ্যান্ত সাপটা এসে দুধ খাচ্ছে। তারপর ওকে হাতে নিলাম। কত মায়া ছিল সাপটার মধ্যে, আমার সাথে খেলছিল জানো। মামা সাপটা আমাকে একটা গিফট দিয়ে গেছে। ওই কথা বলে মায়া তার জামার পকেট থেকে একটা চকচকে মালা বের করলো। মালাটা থেকে বোঝা যাচ্ছিল এ কোনো সাধারণ মালা না। অর্জুন মায়ের মুখে এমন কথা শুনে আর মালাটা দেখে একটু বিস্মিত হলো, কারণ সে ভাবতে সব আমার মনের ভুল। মালাটা নিয়ে ওর কাছে রাখলো। তবু অর্জুন আমাকে রিল্যাক্স করার জন্য বলল, শোভা এটা খারাপ কিছু না, সত্যি সাপেদের ক্ষতি না করলে সাপেরা কারো ক্ষতি করে না। আমি কথা বাড়ালাম না। আচ্ছা অর্জুন, আজকে চলো না পাহাড়তলির শেষ গ্রামটায় ঘুরতে যাই। অর্জুনও রাজি হলো। মায়া আমি অর্জুন মিলে পাহাড়তলির শেষ গ্রামটায় যাওয়ার জন্য রওনা দিলাম। এখানে আসার মূল কারণটা ছিল ওই গ্রামে যাওয়া, কারণ এই গ্রামে একজন সাধু ছিলেন। 14 বছর আগে আমি আর অর্জুন যখন নতুন নতুন বিয়ে করেছিলাম তখন এখানে এসেছিলাম। তখন উনি অর্জুনকে বলেছিলেন, তোর স্ত্রীর কোনো সাধারণ বাচ্চার মা হবে না, তোর কোলে একটা অসাধারণ বাচ্চা আসবে, যে বাচ্চার অনেক গুণ আর অদ্ভুত শক্তি থাকবে। সেদিন ওনার কথায় আমি আর অর্জুন কেউ পাত্তা দিইনি, কিন্তু মায়ের এসব দেখে হঠাৎ করে ওনার কথা মনে হলো। তাই অর্জুনকে ঘুরতে আসার কথা বলে এখানে এসেছি, কারণ তা না হলে সে ভাববে আমি এসব মনের ভুল থেকে এমন করছি। এখানে ঘুরতে নিয়ে আসতোই না, তাই বুদ্ধি করে এভাবে আসলাম। অবশেষে গ্রামটাতে পৌঁছালাম। শোভা গ্রামটা অনেক পাল্টে গেছে তাই না? হ্যাঁ, গতবার এসেছি, পাল্টাবে না? আচ্ছা অর্জুন, মনে আছে এই গ্রামে একটা সাধু ছিল, গ্রামের শেষ কুটিরটাতেই থাকতো। এসেছি যখন চলো একবার যাই, দেখে আসি উনি কেমন আছে। ও হ্যাঁ, আমি তো ওনার কথা ভুলে গেছিলাম, চলো যাই। আমার বউটা দেখে সব কিছু মনে থাকে, শুধু তার স্বামীকে শোক করতে ভুলে যায়। হয়েছে হয়েছে, মায়া শুনতে পারে। এখন আর ন্যাকামি করা লাগবে না, ন্যাকামির বয়স এখন না। মেয়ের বাবা হয়েছে, ভুলে যেও না। চলো। এ কথা বলে তো আমাকে অবহেলা করো। হা হা। গ্রামের শেষ কুটিরটাই গেলাম। গ্রামের সবটুকু পাল্টা গেলে এইটুকু ঠিক আগের মতোই আছে। ওনাকে গিয়ে দেখলাম কুটিরের ভিতরে চুপ করে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে বললাম, কেমন আছেন আপনি? আমাকে চিনতে পেরেছেন? আপনার কাছে এসেছিলাম 14 বছর আছে। হ্যাঁ, তোকে চিনতে পারবো না কেমন? কেমন আছিস মা? হ্যাঁ ভালো আছে। আপনি? আমি ভালো আছি। তোর মেয়ে মায়া কোথায়? আমার মায়াকে আপনি কিভাবে চিনলেন? ওকে তো আগে দেখেননি। কুটিরের বাইরে রেখে এসেছি অর্জুনের সাথে। বাবা, মেয়েটার মধ্যে কিছু অদ্ভুত গুণ লক্ষ্য করা যায়। এটা কেন হচ্ছে জানেন? হ্যাঁ জানি। তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। তোর মেয়েকে একবার নিয়ে আয় তো। আমি মায়াকে নিয়ে গেলাম। মায়াকে দেখিয়ে আবার অর্জুনের কাছে মায়াকে রেখে আসলাম। তারপর সাধুবাবা যা বললেন আমি আঁতকে উঠলাম। মায়া কোনো সাধারণ মেয়ে না। 8-10টা মেয়ের মতো মায়ের জন্ম হয়নি। মায়ের জন্ম হয়েছে বিশেষ কাজ সম্পাদন করার জন্য। মায়া নাগরাজ্যের রাগ নারী। কথাটা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সাধুবাবাকে বললাম, তার মানে আমার মেয়ে মানুষ না? আমার মেয়ে একটা সাপ? আমি মানুষ হয়ে সাপের জন্ম দিয়েছি? এটা কিভাবে সম্ভব? নিয়তির লিখন কি আর খণ্ডানো যায়? বললাম তো, মাঝে মাঝে এমন হয় যা আমাদের দেখা আর ভাবার আড়ালে। মায়ের মধ্যে সাপের কোনো গুণ এখনও প্রকাশিত হবে না। সময় মায়াকে বদলাবে। আর মায়ের জন্মের জন্য একটা রাজবংশের মেয়ে দরকার ছিল। আর মায়ের জন্মটা মনুষ্যরূপে হওয়া জরুরি ছিল। আর তুই হলি সেই রাজবংশের বংশধর। তাই তোর কোলে মায়ের জন্ম হয়েছে। মায়াকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব না? সেটা তো মাত্র নিয়তি বলতে পারে। আর আমি নিয়তির বাইরে কিছু বলতে পারবো না পাগলি। আমি কোনোরূপ কথা না বলে বেরিয়ে আসলাম। তখন যে কতটা বিষণ্ণ লাগছিল জানি না। অর্জুন জিজ্ঞাসা করার পর কোনোরূপ কথা বলিনি। বলেছি কিছু হয়নি। হঠাৎ আচমকা মায়ের ডাকে সোহাগীর ঘোর কাটে। কিরে সোহাগী, কখন থেকে ডাকছিস শুনছিস না? কি হাতে নিয়ে পড়ছিস তো পড়ছিস। সোহাগীর হাতে থাকা ডায়েরিটাই লুকিয়ে বলে, মায়া ও কিছু না, তুই যা।
আমি 10 মিনিট পর আসছি। মায়া সোহাগীর কথা মতো চলে যায়। সোহাগী ডায়েরিটা বের করে আবার পড়তে লাগলো। সেদিন মায়ার মা সবটা জেনে চুপ ছিল, অর্জুনকেও জানতে দেয়নি। এভাবে কেটে যায় আরও 3টা বছর। মায়ার তখন 8 বছর চলে। একদিন শোভা খেয়াল করে অর্জুন খুব বিমর্ষ। অর্জুনকে জিজ্ঞাসা করে, অর্জুন বলে, শোভা আমরা এ বাড়ি থেকে চলে যাব। এ বাড়িতে থাকলে মায়ের খুব বিপদ। আমরা আমাদের কলাতলির বাড়িটায় চলে যাব, আর বাড়িটা বন্ধ রেখে যাব, সবাইকে ঠিকানা দিব না। আমরা কোথায় যাচ্ছি মায়ের জন্য হলে আমাদের এখানে চলে যেতে হবে। অর্জুনের কথার মতো আমরা কলাতলি গ্রামে চলে আসি। এখানে দেখাশোনা করতো আমার এক খালা, তারও এক নাতনি আছে, নাম সোহাগী। তার সাথে মায়ের খুব ভাব জন্মে যায়। হঠাৎ একদিন অর্জুন বলল, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, এসে তোমাকে সবটা বলবো। কি হয়েছে বলে যাও। শোভা, কখনো এই গ্রাম ছেড়ে যেও না, আর আমার কিছু হলে ঘাবড়াবি না। এরপর আর অর্জুন ফিরে আসে নেই। ওর যে কী হয়েছিল জানি না। মায়ের ডাকে আবার সোহাগীর ঘোর কাটে। ডায়েরি পড়া শেষ হয় এর মধ্যে। সোহাগী বুঝতে পারে মায়া একটা নাগরানী। এখন মায়াকে কিছুই বলা যাবে না। বছরখানেক হলো মায়ের মা মারা গেছেন। মায়ার কিছু অদ্ভুত স্বভাব সোহাগীর খুব ভাবত, কিন্তু এর কারণ সে বুঝতো না। মায়ের ডায়েরিটা হঠাৎ চিলেকোঠা পেয়ে নিচে নিয়ে আসে আর পড়ে এসব জানতে পারে। এখন মায়ের বয়স 16। ডায়েরিটা পড়ে মায়ের সম্পর্কে কিছুটা জানতে পেরেছে, কিন্তু কবে মায়া সাপ রূপে আসবে, আর মায়া জন্মটা কোন কাজের জন্য হয়েছে, এসব এখন জানতে পারিনি। বাকি রহস্য কিভাবে জানবো? সোহাগী এই চিন্তায় আছে। কিরে সোহাগী, খেতে আসছিস না কেন? মায়া আসতেছি, খেতে গেল সোহাগী, কিন্তু সোহাগীর খাবার গলা দিয়ে নামছে না। শুধু মায়ের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল, কিরে তোর কি হয়েছে, খাচ্ছিস না যে? ও কিছু না, ভালো লাগছে না। খাচ্ছি তো, তুই খা। খাওয়া দাওয়া শেষ করে সোহাগী চিন্তা করলো বাকি রহস্য কিভাবে বের করবে। তাই সে চিন্তা করলো সাধু বাবার কাছে যাবে। পরের দিন সকালে মায়াকে দাদির কাছে রেখে সোহাগী সাধু বাবার কাছে যাওয়ার জন্য রওনা হলো। তারপর রওনা দেওয়ার সময় হঠাৎ সোহাগীর চোখ গেল মায়ের মালাটার দিকে। মায়াকে বলল, আচ্ছা মালা, তোর গলায় মালাটা একটু আমাকে দিবি? আমি এক জায়গায় বেড়াতে যাব, এসে তোকে আবার দিয়ে দেবো। আরে এভাবে বলছিস কেন? এই নে মালাটা, এটা সারা জীবনের জন্য নিলে সমস্যা নেই। তোর ভালোবাসার কাছে এ মেলা কিছুই না। আমাকে এবার বলতো তুই কোথায় যাচ্ছিস? এসব তোকে পরে বলবো, এখন সময় নেই, আগে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, সাবধানে যা। তুই দাদিমার খেয়াল রাখিস, তা নিয়ে তোকে ভাবতে হবে না। সোহাগী কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ রওনা দিল পাহাড়তলি গ্রামের দিকে। সাথে মালাটা নিয়ে গেল সাধু বাবাকে দেখানোর জন্য। 5 ঘন্টা পর সোহাগী পাহাড়তলি গ্রামে পৌঁছালো। অনেক খোঁজাখুঁজি পর সাধুর সন্ধান পেল। সোহাগী সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে চিনবেন কিনা জানি না, তবে আমি শোভার মেয়ে মায়ার সম্পর্কে জানতে আপনার কাছে এসেছি। আপনি শোভাকে বলেছিলেন মায়া একটা রাগনারী, আমি সে সম্পর্কে জানতে চাই। তুই মায়ের কি হোস? আমি মায়ের বোন। মায়ের মা মারা যাওয়ার পর থেকে মায়া আমার কাছেই থাকে। ওর অদ্ভুত আচরণগুলো আমাকে ভাবাতো, কিন্তু এর কারণ আমি খুঁজে পেতাম না। মায়ের মৃত্যুর অনেকদিন পর একটা ডায়েরি পাই, আর ডায়েরিতে এসব লেখা। ওইখান থেকে আপনার ঠিকানা পাই। কিন্তু আমি জানতে চাই মায়া কী কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছে, আর মায়া নাগনারী রূপে কবে প্রকাশিত হবে। এ নিয়তির খেলা। মায়া কী কাজের জন্য জন্ম নিয়েছে তা কেবল নাগপিতা বলতে পারবে। আর মায়ার নাগরানী রূপ প্রকাশ পাবে যখন মায়ের বয়স 16 বছর 6 মাস 6 দিন হবে। সেদিন রাত হবে মহাপূর্ণিমা রাত, আর ওই পূর্ণিমা রাতে মায়া নাগনারী রূপে প্রকাশিত হবে, আবার মানুষ রূপে ফিরে পাবে। মায়া 2টা রূপে আসবে কিভাবে বা থাকবে কিভাবে, সেটা নাগপিতাই বলতে পারে। এর মধ্যে মায়ের একবার নাগরানী রূপ আর একবার মানুষরূপী হবে, কিন্তু মায়া নিজেও এটা টের পাবে না। এমন সময় কিভাবে মায়াকে আমি সবটা জানাবো? আর নাগপিতার সন্ধান আমি কিভাবে পাবো? নাগপিতার সন্ধান একমাত্র মায়াই দিতে পারে, আর সেটা দিতে পারবে মায়ার নাগরানী রূপে প্রকাশ পাওয়ার পর। মায়ার স্বপ্নেই নাগপিতা আসবেন, তার সব উত্তর সে সেখান থেকে জানতে পারবে। আর মায়াকে এই বিষয়ে জানাতে হবে মায়ার নাগরানী রূপে প্রকাশ পাওয়ার 6 ঘন্টার পর, এর আগে না। এর আগে বললে বিপদ হতে পারে। সোহাগী মায়ের মালাটা সাধু বাবার দিকে বাড়িয়ে দিল। এটা কিসের মালা? এটা কি কোনো বিশেষ মালা? মালার গলায় ছিল। ডায়েরি থেকে জানতে পারি কোনো একটা সাপ মায়াকে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, এই মালাটা একটা বিশেষ মালা। এই মালাটায় অনেক শক্তি লুকায়িত আছে। এই মালাটা সাবধানে রাখবি। আর এই মালাটার শক্তি প্রকাশিত হবে মায়ের নাগরানীর রূপে প্রকাশ হওয়ার পর। আর এই মালাটায় কী শক্তি আছে সেটা একমাত্র নাগপিতাই বলতে পারবে। আচ্ছা আমি আসলাম, কারণ আমার কাছে সময় নেই। কালকে মায়ের 16 বছর 6 মাস 6 দিন পূর্ণ হবে। দাদিমা এসব দেখলে ভয় পাবে বাবা। আমাকে রাত 12টার আগে কলাতলি যেতে হবে। আচ্ছা বাবা, আরেকটা কথা, মায়ের বাবা কোথায় আছে জানেন? মায়ের বাবা বেঁচে আছেন, কিন্তু কোথায় আছেন সেটা বলার ক্ষমতা আমার নেই। হয়তো নিয়তির লীলায় সবটাই বলে দিবে।
ধন্যবাদ, আমি গেলাম। পরে একদিন দেখা হবে। হয়তো সময় আবার এক করে দিবে আমাদের। সব নিয়তির খেলা, নিয়তির লীলা খণ্ডানো যায় না। সাবধানে যাস। আচ্ছা, আসি। অতঃপর সোহাগী পাহাড়তলি থেকে প্রস্থান করে দ্রুত কলাতলির দিকে রওনা দিল। এই পথটা যে সোহাগীর কাছে বড্ড দীর্ঘ মনে হচ্ছে। সময় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। রাত 10টার দিকে সোহাগী কলাতলি গ্রামে পৌঁছালো। কিছুটা পথ তাকে হেঁটে যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে খেয়াল করলো চাঁদটা আজকে অনেক বড় হয়ে উঠছে। এ চাঁদের আলোতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। সোহাগী হঠাৎ মনে হলো, মায়া কি তাহলে আজকে নাগরানী রূপে প্রকাশ হবে? ঘড়ির কাঁটায় চোখ গেল 12টা বেজে গেছে। এর মধ্যে সোহাগী বাসায় পৌঁছলো। দরজা নক করার পর দেখলো মায়া ঠিকই আছে, কিছুটা শান্ত আর স্বাভাবিক। সোহাগী হাত মুখ ধুয়ে যখন বেরোলো, খেয়াল করলো মায়ের রুমে বসে আছে। মায়ের চুলগুলো এলোমেলো, কালো কুচকুচে কোকড়ানো চুলগুলো যেন আঁকাবাঁকা হয়ে সাপের মতো নড়ছে। সোহাগী মায়াকে ডাক দিল, মায়া, তুই ঠিক আছিস তো? মায়া কোনো জবাব পাচ্ছে না। সোহাগী আবার ডাক দিল। এবার মায়া সোহাগীর দিকে ফিরে তাকালো। মায়া যখনই সোহাগীর দিকে ফিরে তাকালো, সোহাগী খেয়াল করলো মায়ের চোখগুলো নীল বর্ণ ধারণ করেছে। বাইরের পূর্ণিমার চাঁদ আর এদিকে মায়ের রূপের আগুন যেমন রুমটাকে জ্বলছে। দমকা হাওয়ায় মায়ের চুলগুলো আঁকাবাঁকা সাপের মতো দুলছিল। হঠাৎ একটা আলোয় জটা মায়ের শরীরে পড়ল। মায়ের সেই আলোর স্পর্শে এসে একটা প্রকাণ্ড সাপের আকার ধারণ করে নিল। সোহাগী দৌড়ে গিয়ে রুমের দরজা আটকে দিল, কারণ দাদিমা জানলে ভয় পাবে। সোহাগী রুমের দরজা লক করতে মায়ের দিকে ফিরতে দেখে মায়া নিচে পড়ে আসে। সোহাগী দ্রুত মায়ের কাছে গিয়ে মায়ের মুখের পানি ঝাপটা দিয়ে বলল, মায়া। উঠে সোহাগী বলল, জানি না সোহাগী, হঠাৎ কী এমন হলো, আমার মাথাটা ঘুরে গেল। ইদানিং মাঝে মাঝে মাথাটা ঝিমায়। আমার কী হয়েছে, এভাবে পড়ে আছি কেন মেঝেতে? কিছু না, তুই ওঠ, আমি তোকে পরে সবটা বলবো। আগে তোর মালাটা গলায় পর। তুই এটা নিয়ে যা, আমাকে দিতে হবে না। এটা আমার জন্য না, এটা তোর জন্য। আচ্ছা বাদ দে, তুই কোথায় গিয়েছিলি? সব তোকে। আগে সকাল হোক, এখন অনেক ক্লান্ত, চল ঘুমাতে যাই। আচ্ছা চল। সকালে উঠে সোহাগী দেখলো মায়া পাশে নেই। মায়া কোথায় গেল ভাবতে ভাবতে খেয়াল করলো একটা প্রকাণ্ড সাপ সোহাগীর দিকে তেড়ে আসছে। সোহাগী ভয়ে আটকে গেল। চোখটা বন্ধ করে পরক্ষণে চোখটা খুললো, দেখলো মায়া পড়ে আছে নিচে। মায়াকে ধরে উপরে তুলল সোহাগী। মায়া এবার উঠে আগের মতো একই কথা বলতে লাগলো। এবার সোহাগী মায়াকে সবটা খুলে বলল। মায়া এসব শুনে চমকে গেল। সোহাগীর কাছে কথাগুলো মায়ের কাছে রূপকথার গল্পের মতো লাগছিল। তবু মায়া সোহাগীকে বলল, এসব তুই কি বলছিস? আর এসব তুই কোথা থেকে জেনেছিস? তোর মায়ের ডায়েরি থেকে। ডায়েরিটা আমাকে দে তো। সোহাগী মায়াকে ডায়েরিটা দিল। মায়া সবটা ডায়েরি পড়ল। তাহলে এ সাধুটাকে সোহাগী, ওনার কাছে গিয়েছিলাম তোর ব্যাপারে জানতে। আর তুই যখন জ্ঞান হারাস, এ কারণে যে এর আগে তুই নাগরানী রূপে প্রকাশ পাস। আমি নাগরানী হলে মানুষের ঘরে কেন জন্ম নিলাম? আমার তো সাপের ঘরে জন্ম নেওয়ার কথা। সেটা উত্তর নাগপিতাই দিতে পারবেন। আমি জানি না, আমি প্রায় সময় নাগরাজ্যের স্বপ্নে দেখতাম। ভাবতাম সাপ আমার ভালো লাগে, তাই এমন দেখি। আমি কিভাবে নাগপিতার সাথে দেখা করব তা জানি না সোহাগী। নাগপিতা তো স্বপ্নে আসবে, তখন তুই জেনে নিস তোর সকল প্রশ্নের উত্তর। আমার কাছে এর কোনো উত্তর নেই। সারাটা দিন মায়া ভাবতে লাগলো সোহাগী যা যা বলছে সেটা কি আসলে সত্যি, নাকি আমার সাথে মজা করছেন, নাকি কোনো রূপকথার গল্প। কিন্তু সোহাগী এমন মজা কেনই বা করবেন? সোহাগী তো আমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেনি। কিন্তু আমি তো মানুষ, আমার মা বাবা মানুষ ছিলেন। কিন্তু আমি নাগরানী হলে মানুষের ঘরে জন্ম নিলাম কীভাবে? এসব প্রশ্ন যেন মায়াকে আচ্ছন্ন করে তুলো। মায়ের সারাটা দিন গেল এসব ভাবতে। রাতে মায়া আর সোহাগীর ঘুম ভাঙল। হঠাৎ রাত 3টায় মায়ের ঘুম ভাঙল। মায়া খেয়াল করলো একটা আলোর সরু রেখা রাস্তা তৈরি হচ্ছে। মায়ের চোখ যেন আলোর রশ্মি ধাঁধিয়ে দিল। মায়াকে কেউ যেন বলল রাস্তায় ধরে হাঁটতে। মায়ের আলোর রশ্মি হাঁটা শুরু করলো। কিছু সময় পর মায়া একটা ভেলা পেল। ঠিক তার মা স্বপ্নে যেমন দেখেছিল তেমন। সেই ভেলাটায় মায়া উঠল। ভেলাটা মায়াকে ভাসিয়ে নিয়ে যেতে যেতে একটা দ্বীপে এসে ঠেকালো। দ্বীপটার নামার পর মায়ের মনে হলো দ্বীপটা যেন মায়ের খুব চেনা। কিছু সময় হাঁটার পর মায়া একটা তীব্র আলোর ঝলসানো রশ্মি দেখল। মায়ের রশ্মির কাছে যেতে আলোটা নিভে গেল। চারিদিকে সবাই মায়াকে স্বাগত জানাতে লাগলো। মায়া কিছুটা অবাক হয়ে সামনে যেতে যেতে লাগলো। যেতে যেতে একটা প্রসাদে ঢুকলো, মণিমুক্তায় ভরা প্রসাদ। এ যেন এক মায়াপুরী। এত সুন্দর প্রসাদ মায়া আগে কখনো দেখেনি। মায়ের প্রসাদের সামনে যেতেই দেখলো একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। মায়া ওনাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমি নাগপিতা। তোরা কে কোথায় আছিস? দেখে যা, নাগরানীর আগমন হয়েছে। দলে দলে একের পর এক আসতে লাগলো মায়াকে দেখে স্বাগত জানাতে। মায়া বুঝতে পারলো ওনার কাছে মায়ের সকল প্রশ্নের উত্তর আছে। মায়া বলল, আমার কিছু প্রশ্ন, আগে সেটার উত্তর দিন। বল, তোর কি প্রশ্ন? আমি নাগরানী কিভাবে হলাম? আমি নাগরানী হলে আমি তো কোনো নাগের ঘরে জন্ম নিতাম, অথবা নাগরাজ্যে। আমি কেন একটা সাধারণ মানুষের ঘরে জন্ম নিলাম? কেন আমাকে পৃথিবীতে পাঠানো হলো? সব উত্তর দিচ্ছি।
তুই একটু শান্ত হ। মানুষের ঘরে জন্ম নিয়েছিস কারণ তোকে মানুষের সাথে লড়াই করতে হবে। মানুষের বিবেক বুদ্ধি সাপেদের থেকে বেশি হয়, তো তার জন্য মানুষের সব গুণ প্রকাশ হয়, তাই তোকে মানুষের ঘরে পাঠানো হয়েছে। আর তোর কাজ হচ্ছে নাগমণি উদ্ধার করা। আর সেটা আজ থেকে 22 বছর আগে একটা মানুষ চুরি করে নিয়ে গেছিলো। তাকে কৌশলে সে মণি উদ্ধার করতে হবে। তাদের অনেক শক্তি, তুই তাদের শক্তি হারিয়ে মণি উদ্ধার করবি। বলা ভালো তারা পিচার শক্তির সিদ্ধ। আমি যে রাগনারী তার প্রমাণ কি? তোর বাম হাতের কনুইতে দেখ একটা তীর চিহ্ন আর একটা ক্রস দাগ আছে, এটাতে স্পর্শ কর। মায়া তৎক্ষণাৎ সেই তীর চিহ্নটা স্পর্শ করলো। মায়া কিছুক্ষণের জন্য একটা প্রচণ্ড সাপ আকার ধারণ করে। এবার নাগপিতা মায়াকে বলল, এবার তুই একসাথে গুটি মেরে বস। মায়া তাই করলো। তৎক্ষণাৎ মায়া মানুষে পরিণত হলো। এবার বিশ্বাস হলো তো তুই যে নাগরানী? আর তোর গলায় মালাটা তার সাক্ষী। শোন, তোর যখন ইচ্ছা সাপের রূপ আর যখন ইচ্ছা মানুষের রূপ নিতে পারবি। তোর প্রধান কাজ হলো নাগমণি রক্ষা করা। আর নাগমণির আছে অসিননগরের এক বিরাট জমিদার বংশধরের কাছে। সবাই যে বাড়িকে চৌধুরী বাড়ি বলে। তোকে সে জায়গা থেকে মণি উদ্ধার করে রক্ষা করতে হবে। সাবধান, ওরা কিন্তু পিচার শক্তি সিদ্ধ। যা করবি বুদ্ধি কৌশল খাটিয়ে। আর তোর 18 বছর পূর্ণ হওয়ার আগেই করতে হবে। আমি আপনার দেখা কখন পাবো? আমার কোনো সাহায্য লাগলে আমি কিভাবে আপনার সাথে দেখা করব? তোর গলায় মালায় হাত দিয়ে চোখ বন্ধ করে আমায় ডাক দিবে, আমি তোর কল্পনায় আসবো। বাস্তবে কি আপনার সাথে আমার দেখা হবে না? যতদিন তুই নাগমণি একবার হলেও স্পর্শ করতে পারবি না, ততদিন তোর সামনে আসার ক্ষমতা আমার নেই। তোকে অন্ততপক্ষে একবার নাগমণি স্পর্শ করতেই হবে, তবেই তোর সামনে আসতে পারবো। আমি কি কখনো মানুষ রূপে ফিরে পাবো না? আমি কি কখনো মানুষ হতে পারবো না? সেটা নিয়তি আর সময় বলে দিবে। আপাতত তোর কাজে লেগে পড়। আর কোনো দরকার হলে মালাটায় হাত দিয়ে আমাকে স্মরণ করবি। এরপর আমার জলকানো যেন নিভে গেল। সমস্ত পথ অন্ধকার। মায়া ভরা থেকে ঘামতে লাগলাম। ঘুম তৈরি করে খপ করে অস্থির হয়ে উঠলো। সোহাগী বলে, কী হয়েছে মায়া? নাগপিতা স্বপ্নে এসেছিল, কি বলল? আমার সব প্রশ্নের উত্তর জানালো। কিন্তু এটা কি স্বপ্ন নাকি বাস্তব বুঝতেছি না। নাকি নিছক কল্পনা? আচ্ছা সোহাগী, আমি আমার দেহের এই তীরচিহ্নটা ধরলে দেখিস তো সাপ রূপে আসি কিনা। এটা বলে মায়া হাতের তীরচিহ্নটা হাত দিল এবং একটা সাপে রূপান্তরিত হলো। আবার মায়া জড়সড় হয়ে গুটিয়ে মানুষ রূপে ফিরে পেল। মায়ার এবার বিশ্বাস হচ্ছে না সে কোনো সাধারণ মানুষ না, সে হলো নাগরানী। মায়া, তোকে এখন কি কাজ করতে হবে? তোর কাজ কি কিছু বলছে? আমাকে নাগমণি রক্ষা করতে হবে, আর সেটা অচিননগরের চৌধুরী বাড়িতে। নাগমণি রক্ষা করতে না পারলে নাগকুল ধ্বংস হয়ে যাবে। কিভাবে রক্ষা করবি চিন্তা করছিস? তোর তো শক্তি আছে, তোর রক্ষা করার কষ্ট হবে না তো? গিয়ে নিয়ে আসবি। না রে সোহাগী, কাজটা এত সোজা না। কাজটা সোজা হলে আমাকে এভাবে পাঠাতো না। ওরা পিচার শক্তিতে সিদ্ধ। তাহলে কি করবি? দাদিমা কোথায় রেখে আমি আর তুই ওই বাড়িতে কাজ নেওয়ার জন্য যাব। আর দুজনে যাব লোকের বেশে। কোনোভাবে ওই বাড়িতে ঢুকতে পারলে ওদের চালচলন হাবভাব আমি বুঝতে পারবো। কোথায় কী আছে সেটা জানতে পারবো। আগে আমার তাদের বিশ্বাস অর্জন করতে হবে, আর সেই বিশ্বাস দিয়ে তাদের পিঠে ছুরি মারতে হবে। তা ঠিক বলছিস, কবে যাবি? সময় নষ্ট করা যাবে না। আমাকে আমার 18 বছর পূর্ণ হওয়ার আগে নাগমণি উদ্ধার করতে হবে। হাতে আছে 1 বছর 6 মাস। যা করার এর আগেই করতে হবে। আমাকে কালকে অচিননগরের উদ্দেশ্যে রওনা দিব। দাদিমাকে অন্য জায়গায় রেখে দেখাশোনার জন্য রেখে যাব। আর দাদিমাকে বলবো আমরা শহরে যাচ্ছি কাজের জন্য। যেই কথা সেই কাজ। পরের দিন সকালে মায়ার সোহাগী দাদিমাকে এক আত্মীয়র কাছে রেখে রওনা দিল অচিননগরে। অনেকটা পথ মায়াকে পার করতে করতে কীভাবে যে সব কিছু ঠিক করবে তা ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে যাচ্ছে। অনেকটা সময় পর ট্রেনটা অচিননগরের স্টেশনে এসে নামলো। মায়ার সোহাগী ওই বাড়ির কথা বলাতেই সবাই চিনে ফেললো। বাড়িটা দেখিয়ে দিল। শহর থেকে 20 মিনিটের রাস্তা, নিরিবিলি একটা পরিবেশ। একটা প্রকাণ্ড বিশাল বড় বাড়ি দেখতে পেল। বাড়িটার চারিপাশে জঙ্গলে ঘেরা, চারিদিক থেকে ফুলের গন্ধে মুমু। সোহাগী আর মায়া বাড়িটার কাছে যেতেই দারোয়ান বলে উঠল, কী চাই? এখানে কী চাই? মায়া বলল, চাচা গ্রাম থেকে আসছি, কাজ চাই। দেখেন না এ বাড়িতে সাহেবকে বলে কাজ দেয় কি না। এবাড়ির সাহেব কোনো কাজের দায়ভার নেয় না। এবাড়ির সব কিছু এবাড়ির ম্যাডাম করে। তাহলে চাচা ম্যাডামকে একটু বলে দেখেন, কাজটা একটু দরকার। আচ্ছা আমি ম্যাডামের কাছে যাই, তোমরা এখানেই দাঁড়াও। চাচা আমাদেরকেও সাথে নিয়ে যান দয়া করে। ম্যাডামকে বুঝিয়ে যদি রাজি করাতে পারি। দারোয়ান চাচা মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের রূপে মুগ্ধ হলো। মায়ের প্রতি তার অনেক মায়া হলো। দারোয়ান মায়াকে বলল, আচ্ছা মা, তোর কি কাজটা খুব দরকার? হ্যাঁ চাচা, না হলে খেতে না পেয়ে মরেই যাব। এই কথা বলিস না, আমি ম্যাডামকে বলবো তোরা আমার গ্রামের লোক, তোদের কাজটা দেয়। চাচাকে আপনাকে ধন্যবাদ। আচ্ছা চল মা, আমার সাথে চল। দারোয়ান মায়া সোহাগীকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। দারোয়ান কলিং বেল চাপলো। টুংটাং বেল এর আওয়াজ হচ্ছে। একজন এসে দরজা খুললো। সোহাগী বাড়িটা দেখে হা হয়ে গেল। পৃথিবীতে এত সুন্দর বাড়ি আছে, এ যেন তার রূপকথার মনে হচ্ছে। হঠাৎ করে কেউ একজন দারোয়ানকে বলল,
কী ব্যাপার রহমান? এরা কারা আর কী চাই? ম্যাডাম মাফ করবেন, এরা আমাদের গ্রামের বাড়ি। কোনো কাজ পাচ্ছে না, আপনি যদি ওদের রান্না করার কাজটা দিতেন আর ঘর পরিষ্কার করা, তাহলে ওদের উপকার হতো। ওরা রান্না বেশ মজা, আপনি একবার দেখতে পারেন। মায়ের বুঝতে বাকি রইল না মহিলাটা মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী বলে উঠলেন, তুই যখন বলছিস ওদের আমি কাজটা দিয়ে দিচ্ছি। যতই হোক ছোটোবেলা থেকে তুই এ বাড়িতে কাজ করছিস, তোর কথাটা রাখলাম আমি। মায়ের ভেতর ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। মায়ের দিকে তাকিয়ে মিসেস চৌধুরী বললেন, রান্নাবান্না করবি আর ঘর পরিষ্কার করবি, আর কাজ শেষে দুজনে ওই চিলেকোঠার পাশের রুমটায় থাকবি। মায়ের সোহাগী মাথা নাড়ালো। সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন অনেক ক্লান্ত। মায়ের সোহাগী ফ্রেশ হয়ে চিলেকোঠার পাশের রুমটায় গিয়ে ঘুমালো। হঠাৎ মায়ের কাশি আর গোঙানির শব্দে ঘুম ভাঙলো। মায়ের কাশি আর গোঙানির শব্দ ধরে এগোতে এগোতে দেখলো একটা শব্দ, আর রুমের দরজাটা খোলা। মায়া দরজার ফাঁক দিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক বৃদ্ধ ছটফট করছে। বৃদ্ধকে দেখে মনে হচ্ছে মানসিক যন্ত্রণা ভুগছে। মায়া বৃদ্ধর কাছে গেল। বৃদ্ধকে দেখে যেন মায়ের খুব চেনা চেনা লাগছিল। বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া তুই এসেছিস? আমি তো তোর অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তুই আসবি। মা, তোর গলার মালাটা খুলে ফেল, ওটা দেখলে ওরা তোকে মেরে ফেলবে। খুলে ফেল মালাটা। বৃদ্ধার কথা শুনে মায়া মালাটা খুলে শাড়ির আঁচলে বেঁধে ফেলল। কিন্তু বৃদ্ধ মায়াকে কীভাবে ছিল সেটা বুঝে ওঠার আগেই ঠিক ওই মুহূর্তে কে যেন ঘরে ঢুকলো। মায়া চমকে গেল। দেখলেন মিসেস অনামিকা চৌধুরী। অনামিকা চৌধুরী মায়ের দিকে তাকিয়ে বলেন, তুই এখানে কি করছিস? আসলে ম্যাডাম, উনি খুব কাজ ছিল আর গোঙ্গাচ্ছিল, শব্দ পেয়ে ভাবলাম কী হয়েছে তাই দেখতে আসলাম। যা তুই এক্ষুনি অনুমতি ছাড়া এই রুমে আসবি না। আচ্ছা। কিন্তু মায়ের কাছে ব্যাপারটা খুব খটকা লাগলো। মায়া রুম থেকে বের হয়ে নাগরানের রূপ নিয়ে দরজার ফাঁক দিয়ে লুকিয়ে থাকলো। মায়া শুনতে পেল মিসেস চৌধুরী বৃদ্ধকে উদ্দেশ্য বলছে, তুমি আর আমাকে অস্বীকার করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার স্ত্রী। আমি তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেবো না। আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি একমাত্র শোভাকে ভালোবাসি। শোভা, 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 আর কত শোভা শোভা করবা? ওর জন্য আজকে তোমার এই হাল। আমাকে ভালোবাসলে এভাবে তিলে তিলে মরতে হতো না। মরো তুমি এভাবে তিলে তিলে। বৃদ্ধার মুখে শোভার কথা শুনে মায়া চমকে গেল। এ কোন শোভা? শোভা তো তার মায়ের নাম। এর রহস্য বের করতে হবে। মায়া আস্তে করে বের হয়ে রুমে চলে গেল। সোহাগী ডাক দিয়ে বলল, সোহাগী, তোর কাছে বাবা মার কোনো ছবি আছে? আমি বাবার চেহারাটা মনে করতে পারছি না। মায়ের ছবি ছাড়া আমার কাছে কারো ছবি নেই। হ্যাঁ আছে, ডায়েরিতে ছিল, আমি তোকে দেখাতে ভুলে গেছি, দাঁড়াও দেখছি। মায়াকে সোহাগী ছবিটা দেখালো। ছবিটা দেখে মায়া বিস্মিত হলো। এ তো সেই বৃদ্ধ। তার মানে সে বৃদ্ধ তার বাবা। মনে মনে ভাবতে লাগলো, কিন্তু তাহলে অনামিকা কে? আমার মা যদি বাবার স্ত্রী হয়, আর আমার বাবা যদি মাকে ভালোবাসতো, তাহলে অনামিকা কেন বিয়ে করলো? আর ওনার তো দুটো সন্তান আছে, একজন আমার বড়, আরেকজন আমার ছোট। অনামিকা যদি দ্বিতীয় স্ত্রী হয়, তাহলে বড় বাচ্চাটা কীভাবে আসবে? আমাকে এর রহস্য বের করতে হবে। আর বাবা বেঁচে থাকা সত্ত্বেও আমাদের খোঁজ কেন নেননি? এসব ভাবতে ভাবতে মায়া ঘুমিয়ে গেল। সকালে মায়ের চিৎকার শব্দে ঘুম ভাঙল। দেখলো মায়ের বাবা চিৎকার করছে। অনামিকার কথায় মায়ের বাবা আরও চটে গেল। মায়া দৌড়ে গেল। মায়াকে দেখে অর্জুন চুপ হয়ে গেল। মায়ের রুমে না গিয়ে আসলো। কিছুক্ষণ পর অনামিকা যখন বাইরে গেল, মায়া অর্জুনের রুমে গেল। অর্জুন মায়াকে দেখে বলল, আয় মা আমার বুকে। কতদিন দেখি না, একটু আদর করি তোকে। কতদিন তোকে আদর করি না, আমার একমাত্র লক্ষ্মী সোনাতেই। আমি জানি সম্পর্কে আপনি আমার বাবা হন, তবে আপনাকে আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিবে। বল মা, কি জানতে চাস? আমার মা যদি আপনার স্ত্রী হয়, আমি যদি আপনার মেয়ে হই, তাহলে এতদিন কেন খোঁজ নেননি? অনামিকা আপনার স্ত্রী কেমন হয়? আপনি যদি আপনার একমাত্র সন্তান হয়, তাহলে অনামিকার সন্তান দুটো কার? সে এক বড় ইতিহাস। তাহলে শোন, আমি যখন কলেজে পড়তাম, অনামিকা আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তোর মাকে পছন্দ করতাম। একসময় তোর মাকে বিয়ে করি, সুখে সংসার করতে থাকি আমি আর তোর মা। অনামিকাও তখন কিছু করেনি। অনামিকার খোঁজও ছিল না অনেক দিন। জানাতে পারছিলাম অনামিকা হুট করে অনেক টাকা পয়সার মালিক হয়। এটা জানতেই পারি অনামিকা পিতার শক্তিশালী সিদ্ধার্থ হয়। কিন্তু অনামিকার দেখা পাইনি। এর মধ্যে তুই তোর মায়ের পেটে আসলি। তোকে নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। একসময় জানতে পারলাম তুই নাগরানী। তোর বয়স যখন 8, এর মধ্যে এটাও জানতে পারি অনামিকা পিতার শক্তিশালী সিদ্ধ হয়ে নাগমণি চুরি করে এত টাকার মালিক হয়েছে। এটা জানতে পারি অনামিকা এটা জেনেছে যে শোভা রাজবংশধর, আর শোভার ঘরে যে সন্তান জন্ম নেবে তার দ্বারাই তার বিনাশ হবে। তাই সেদিন তোদের নিয়ে আমি কলাতলিতে যাই, আর এসে অনামিকাকে বলি তোরা রোড অ্যাক্সিডেন্টে মারা যাস। অনামিকা আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি বাধ্য হয়ে তাকে বিয়ে করি, কিন্তু কখনোই স্ত্রীর মর্যাদা দেয়নি। তাহলে ওনারা 2 সন্তান আসলো কীভাবে? বড় ছেলে অরণ্য, সে অনামিকার পালিত সন্তান, সে বিদেশ থেকে পড়াশোনা করে। আর ছোটো মেয়ে মালিয়া অনামিকার বোনের মেয়ে। একথা শুধু আমি জানি, আর বাকি সবাই জানে এরা আমার আর অনামিকার সন্তান। অরণ্য আর মালিয়া সত্যিটা জানে না। যেদিন অনামিকাকে আমি বাধ্য হয়ে বিয়ে করছি, কারণ সেদিন যদি অনামিকাকে আমি বিয়ে না করতাম, কোনো না কোনোভাবে জেনে যেত তোরা বেঁচে আসিস, আর তোকে মেরে দিত, কারণ একমাত্র তোর হাতেই অনামিকার বিনাশ। অনামিকা এটা ভেবে নিয়েছে তুই মরে গেছিস, কিন্তু যে তুই
এটা জানে না তুই বেঁচে আসিস। তুই আমাকে ভুল বুঝিস না। এবার আমার বুকে আয়। মায়া অর্জুনের কথা শুনে কিছুটা জন্য স্তম্ভিত হয়ে গেল। মায়া এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে কিছুক্ষণের জন্য হলেও তার বাবাকে ভুল বুঝলো। এতটা ভুল কিভাবে বুঝলো সে? তার বাবা শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এখানে তিলে তিলে মরছে। কান্নায় যেন চোখ ভেসে আসছে। বাবা বাবা বলে মায়া অর্জুনকে জড়িয়ে ধরলো আর বলল, বাবা আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ধুর পাগলি, তোর মা কেমন আছে? মা মারা গেছে কথাটা বলে অর্জুন হু হু করে কেঁদে দিল। মায়া আরও শক্ত করে ধরল। বাবা শোনো, কেঁদো না, আমাদের অনেকটা পথ এগোতে হবে। আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে কাজ করো। বল কী করতে হবে, তোর জন্য সব পারবো। তুমি আজকের পর থেকে অনামিকের সাথে ভালো ব্যবহার করবে। অনামিকের দুর্বল জায়গা তুমি, ওর সাথে ভালো ব্যবহার করলে নাকমণি কোথায় আছে রাখছে জানবা। খুব কৌশলে কাজটা করবা, অনামিকে যেন বুঝতে না করে। তুই যা বলিস তাই হবে। বাবা এখন গেলাম, পরে একবার আসবো দেখা করতে। অনামিকা এসে দেখলে সমস্যা হবে। মায়ের দ্রুত রুম থেকে প্রস্থান করে রান্নাঘরে চলে গেল। সোহাগী মায়েকে দেখে বলল, কিরে জানতে পেরেছিলি লোকটাকে? উনি আমার বাবা। সোহাগী কী বলিস? তাহলে অনামিকার সাথে বিয়ে কীভাবে হলো? মায়া সোহাগীকে সবটা খুলে বলল। ঠিক সেই সময় টুংটাং আওয়াজে কলিং বেল বেজে উঠল। কেউ একজন দরজা খুলে বলে উঠল, আরে অরণ্য স্যার যে। অরণ্য নামটা শোনায় মায়া অরণ্যের দিকে তাকালো। দেখলো একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে। দেখেই যেন অরণ্যের প্রতি মায়ের একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। সোহাগী মায়াকে ধাক্কা দিয়ে বলল, কিরে মায়া, প্রেমে পড়ে গেলি নাকি? এভাবে তাকিয়েছিস যে? মায়া নিজেকে শক্ত করে উত্তর দিল, না আমি নাগরানী, অরণ্য মানুষ। আমি এসেছি নাগমণি রক্ষার জন্য। কারো প্রতি ভালো লাগা ভালোবাসা আমাকে মানায় না। আর সাবার মানুষের বিয়ে কখনো সম্ভব না। সোহাগী বুঝতে পেরেছিল অরণ্যের প্রতি মায়ের ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু নিয়তি হয়তো এটা কখনোই মেনে নেবে না। এর মধ্যে মিসেস অনামিকা অরণ্যকে এসে লাফিয়ে উঠল। অরণ্য অনামিকাকে ধরে বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলে অনামিকাকে জড়িয়ে ধরল। হঠাৎ অরণ্যের চোখ গেল রান্নাঘরে মায়ের দিকে। এত সুন্দর মেয়ে অরণ্য এর আগে কখনো দেখেনি। মনে মনে ভাবছে, কি পড়ি নাকি? মা, রান্নাঘরে ওই মেয়েটাকে, নতুন কাজের মেয়ে, অনেক ভালো রান্না করে। কি খাবি বল, আমি বলে দিচ্ছি। না মা, তোমাকে বলতে হবে না, আমি গিয়ে বলছি। খানিক পরে অরণ্য মায়ের কাছে গেল। মায়াকে দেখে অরণ্য চমকে গেল। অরণ্যের মনে হচ্ছে একটা হুড়পড়ি তার সামনে দাঁড়িয়েছে, চোখগুলো দিয়ে যেন আগুন ঝরছে। মেঘ কালো চুলগুলো অরণ্যকে কাছে ডাকছে আলতো করে হাত বুলিয়ে দেওয়ার জন্য। অরণ্য মায়ের দিকে তাকিয়ে বলে, আর মায়াও। নিজেকে অনেকটা সামলে নিয়ে মায়া অরণ্যকে বলে, কিছু লাগবে? না কিছু না, পানি নিতে এসেছিলাম। কী কী রান্না করতে পারো? আপনি কী খাবেন সেটা বলেন। ইটালিয়ান রান্না পারো? না, বাঙালি রান্না সব পারি। তাহলে পায়েস রান্না করো। আচ্ছা। আর শোনো তুমি অনেক সুন্দরী। মায়া ধরানোর মতো তোমার রূপ, আমি তোমার থেকে চোখ সরাতে পারছি না। আপনি একটু বেশি বলছেন। আচ্ছা, আমি একটু ওইদিকে যাব, সাইড দেন। তোমার সাথে কথা ছিল, বিকেলে ছাদে এসো। আচ্ছা, আসবো বলেই মায়া বিনুনিটা পিছনে ঝাপটা দিয়ে চলে গেল। বিনুনিটা অরণ্যর মুখে এসে লাগলো। অরণ্য যেন এরপর শুধু মায়ের দিকে তাকিয়েছে। সোহাগী অরণ্য হাল দিকে বলল, স্যার যাবেন নাকি? এখানে দাঁড়িয়ে থাকবেন? একটা সাহায্য করব? জি বলেন। মায়া তোমার কি হয়? বোন। ওকে বইল, আমি ওকে ভালোবেসে ফেলছি। ও চাইলে ওকে আমি বিয়ে করব। বিকেলবেলা যেন উত্তরটা জানায়। সোহাগী কোনো জবাব না দিয়ে মায়ের কাছে গিয়ে সবটা বলল। মায়া বিকেলে ছাদে গেল। ছাদে গিয়ে দেখলো অরণ্য বসে আছে। অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আপনি সোহাগীর কাছে কী সব বলছেন? আপনি যা বলবেন আমি তা বিশ্বাস করব? একদিন দেখেন একটা মেয়েকে আপনি ভালোবেসে ফেলছেন আর তাকে বিয়ে করতে চান। কথাটা হাস্যকর কিনা বলেন? মায়া, তোমাকে ভুল বোঝো না প্লিজ। তোমাকে দেখার পরে আমার মধ্যে কেন জানি না মনে হচ্ছিল তোমাকে অনেক দিন যাবৎ চিনি। কেন জানি না আমার চোখের সামনে তোমার ছবি ভেসে আসছে। মনে হচ্ছে তুমি আমার জন্ম জন্মান্তরের চেনা। তোমার ক্ষেত্রে এমন কেন হচ্ছে আমি জানি না। আমি সত্যি তোমায় খুব চেনা নাকি আমার কল্পনা আমি বুঝতেই পারছি না। অরণ্য স্যার, এটা আপনার নিছক কল্পনা ছাড়া কিছু না। আমাকে বিয়ে করার চিন্তা ছাড়ুন। আপনি কোথায় চৌধুরী বাড়ির ছেলে আর আমি একজন চাকরানি। কতটা ভিন্নতা একবার ভেবে দেখেছেন? দেখো মায়া, আমার মধ্যে যদি ঈশ্বরের কোনো অনুভূতি না আসতো আমি তোমাকে কখনোই প্রস্তাব একদিনে দিতাম না। আমার তো মাঝে মধ্যে মনে হয় হচ্ছে এটা আমি না, অন্য কেউ। আর মাকে বোঝালে মা মেনে নেবে না। যা হওয়ার তা তা বলবেন না প্লিজ। এটা হওয়ার না, আর এটা আপনার আবেগ। কিছুদিন পর এমনি কেটে যাবে। তোমার কি আমাকে পছন্দ না? এ বলে মায়া সামনে গেল অরণ্য। অরণ্যর চোখের দিকে তাকিয়ে অরণ্যকে মায়ার প্রত্যাখ্যান করতে কষ্ট হলো নিজেকে। শক্ত করে সে অরণ্যকে প্রত্যাখ্যান করে বলল, কারণ সে জানে একটা সাবার মানুষের মিলন কখনো হতে পারে না। দিনের পর দিন অরণ্য মায়াকে ভুলতে চাইলে কেন জানি ভুলতে পারছিল। মায়ার ছবি তার সামনে ভাসছে। মায়া অরণ্যকে অবহেলার চাদরে আটকে দূরে সরিয়ে দিচ্ছে, কারণ সে চায় না তার সাথে জড়িয়ে অরণ্যর কোনো ক্ষতি হোক। এদিক দিয়ে
অর্জুন আর অনামিকার সাথে প্রেমের নাটক শুরু করলো। আস্তে আস্তে সব তথ্য নিল। নাগমণিটা কোথায় আছে সেটাও জানতে পেরে গেল। অর্জুন দেরি না করে মায়াকে নাগমণির সন্ধান দিল। বলল, এবারে পিছনে 200 কদম হাঁটলে একটা কুয়ো দেখতে পাবি। কুয়োর ঢাকনাটা খুললে একটা ছোট্ট কুঠির দেখতে পাবি। কুঠিরের ভিতরে গেলে একটা ছোট্ট বাক্স দেখতে পারবি, আর সেটাতে নাগমণি রাখা আছে। বাবা, কুয়ো খোলার চাবি কোথায় জানো? চাবিটা বাগানের একটা পাশেই দেখবি টগর গাছ আছে, ওটার নিচে একটা বাক্স আছে। যা করবি সাবধানে করিস। বাবা, চিন্তা করো না, আজকে নাগমণি আমি উদ্ধার করবো। ঠিক রাত 3টা। অরণ্য তখন খেয়াল করলো মায়ার সোহাগী বাগানে দিতে যাচ্ছে। অরণ্য পিছু নিল, দেখলো মায়া একটা চাবি নিয়ে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। কুয়োর কাছে যেতে হঠাৎ সোহাগী বলে উঠলো, মায়া অরণ্য ফলো করছে। মায়া দেখলো অরণ্য গাছের আড়ালে লুকিয়েছে। মায়া অরণ্যের দিকে তাকাতেই মায়ের চোখ একটা আলো বের হয়ে অরণ্যর চোখে পড়লো। সাথে সাথে অরণ্য সেন্সলেস হয়ে গেল। মায়া সোহাগীকে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি কুয়োতে ঢুকছি। মায়া সোহাগীকে রেখে কুয়োর ভিতরে গেল। নাগমণিটা পেল। নাগমণিতে হাতটা দিতে চারিদিকে ঘন্টা বাজা শুরু করলো। কোনোভাবে নাগমণিটা বের করে আনতে পারছিল। শেষে নাগমণিটা রেখেই মায়া বের হলো। সোহাগী এর মধ্যে অরণ্যকে নিয়ে বাড়ি গেল। মায়া বাড়ি এসে বুঝতে পারছিল না কেন সে নাগমণিটা আনতে পারছিল না। সাথে সাথে মায়া মালাটায় হাত দিয়ে নাগপিতাকে আহ্বান করলো। হঠাৎ দেখে নাগপিতা মায়ের সামনে। পিতা, আপনি সত্যিই আমার সামনে এসেছেন? হ্যাঁ, কারণ তুই নাগমণিটা স্পর্শ করতে পেরেছিস। কিন্তু পিতা, আমি কেন নাগমণিটা আনতে পারিনি? কারণ নাগমণিটা পিশাচ মায়ে আটকানো ছিল। এ মায়া ছোটানোর উপায় কি? উপায় একটাই, তোকে রাফানি বংশের কোনো ছেলেকে বিয়ে করতে হবে, আর তোর ওই ছেলের মিলনের পরে ওই মায়া কেটে যাবে। ওই বংশের ছেলে আমি কোথায় পাবো? অরণ্য হচ্ছে সে বংশের ছেলে। তোর কি মনে হয় অনামিকা এমনি এমনি অরণ্যকে এত আদর করে রেখেছে? কারণ একমাত্র অরণ্য আর তোর বিয়েটাই নাগমণি উদ্ধারে সাহায্য করবে, তাই কৌশলে অরণ্যকে হাত করে রেখেছে। তাহলে পিতা, অনামিকা অরণ্যকে কেন মারেনি? কারণ রাফানি বংশে এ পৃথিবীতে না থাকলে নাগমণি কোনো কাজ করবে না, তাই। আপনি নিশ্চয় জানেন সাপে আর মানুষের কখনো বিয়ে সম্ভব নয়। তাহলে অরণ্য আর আমার মিলন কিভাবে হবে? অরণ্যকে বিয়ের পূর্বে ওকে নাগরাজ রূপে প্রকাশিত করা হবে। পিতা, এটা কিভাবে সম্ভব? আপনি নিশ্চয় জানেন অরণ্য এ রূপে আসলে অনেক বিপদে পড়ব। আমি ওকে কিভাবে এত বড় বিপদে ফেলবো? আমি যে ওকে ভালোবাসি। সব নিয়তির খেলা রে মা, এতে কারো হাত নাই। তুই অরণ্যের প্রস্তাবে রাজি হয়ে যা, আর ওকে কৌশলে এটা খাওয়াই দিবি, আর খাওয়াবি অমাবস্যার রাতে। আর মনে রাখবি, কালকে অমাবস্যার রাত। যা করবি দ্রুত আর সাবধানে। না পিতা, এত বড় ছলনা আমি করতে পারবো না। আমি যা করব ওকে জানিয়েই বলবো। বলে মাথা নিচু করে মায়া কাঁদতে লাগলো। মায়া উপরে তুলে দেখলো নাগপিতা চলে গেছে। মায়া আজকে এতটা অসহায় লাগছে যা আগে কখনো লাগেনি। সে বুঝতে পারছে না কি করবে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকাল উঠে রাতের সব কথা অরণ্য ভুলে গেল। মায়া অরণ্যের রুমে গিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? মায়া অরণ্যকে প্রথম থেকে হয়ে যাওয়া সব ঘটনা বলল। ঘটনাগুলো অরণ্যর কাছে কেন জানি না রূপকথার গল্প মনে হচ্ছিল। অনামকে যদি আমার মা না হয়, তাহলে আমার মা কে? মায়া, আমার চোখের দিকে তাকান, সব দেখতে পারবেন। ওই দিন কী হয়েছিল? অরণ্য মায়ের চোখের দিকে তাকালো। দেখতে পেল একটা শিশু বাচ্চা একটা মহিলার কোলে। হঠাৎ অনামিকা ওই মহিলাটিকে আছাড় মেরে মাটিতে লুটিয়ে ফেলে সাথে সাথে শিশুটির বাবাকে। এত বিভৎসভাবে কেউ মারতে পারে অরণ্যর জানা ছিল না। বুঝতে বাকি রইল না সে শিশু বাচ্চাটি অরণ্য, আর পাশে থাকা মহিলা আর পুরুষটি বাবা মা, যাকে অনামিকা নাগমণির লোভে খুন করেছে। অরণ্য মাথায় রক্ত চেপে গেল। মায়াকে বলল, আমার আর তোমার মিলনে যদি অনামিকা ধ্বংস আনে, তাহলে আমি নাগরাজ হতে রাজি আছি। আমার তাতে কোনো আপত্তি নেই। বাবা মার হত্যার প্রতিশোধ তো নিতে পারবো। কখনো আমাকে এই পাতাটা খেতে হবে বলো? কিন্তু এর আগে একবার আমি তোমাকে নাগরানী রূপে দেখতে চাই। মায়ের সাথে সাথে নাগরানী রূপ নিল, আবার মানুষে ফিরে এলো। অর্ণব বুঝতে পারলো এটা কোনো কল্পনা না, এটা বাস্তব। পাতাটা কখন খাবো বলো? আজকে অমাবস্যার রাত আপনি আমাকে ডাক দিবেন। অতঃপর দিন গড়িয়ে রাত নামলো। মায়া অরণ্যর ঘরে গেল। নাগ পিতার কথা মতো অমাবস্যার প্রথম প্রহর পাতাটা অরণ্যকে খাইয়ে দিলে হতো। অরণ্য পাতাটা খাওয়ার সাথে সাথে যন্ত্রণায় ছটপট করতে লাগলো। অরণ্যর গা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছিল। মায়া অরণ্যের এই অবস্থা দেখে সহ্য করতে পারছিল না। ক্রমে ক্রমে অরণ্যের সারা শরীর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। অরণ্য যন্ত্রণায় ছটপট করতে লাগলো। 30 মিনিট অসহ্য যন্ত্রণার পর অরণ্য একটা বিশাল সাপে পরিণত হলো। মায়া এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ অরণ্য রুমের দরজায় যেন কেউ নক করছে। মায়া খেয়াল করলো অনামিকা এসেছে। এত রাতে অনামিকা রুমে কেন আসলো বুঝতে পারলো না। আর এদিকে অরণ্য মানুষ রূপে ফিরতে আরও 1 ঘন্টা সময় লাগবে। এখন মায়া কী করবে কিছুই বুঝতে পারছে না। শেষ মুহূর্তে তীরে এসে টরি ডুবার মতো অবস্থা। মায়া বুঝতে পারলো না কি করবে, কি করা উচিত। মায়ের মনে হলো নাগপিতাকে আহ্বান করা দরকার। কিন্তু মায়ের মালাটা কোথায়? সে তো মালা ঘরে রেখে এসেছে। এখন কিভাবে বের হবে? আর এদিকে দিয়ে অনামিকাকে ডেকেই চলছে। মায়ের জন্য আকাশ ভেঙে পড়লো। এ বুঝি মায়া ধরা পড়লো। ঠিক এই মুহূর্তে অর্জুন অনামিকাটাকে ডাকলো।
অনামিকা তুমি কোথায়? এই তো অরণ্যের রুমের সামনে। কি যেন একটা আওয়াজ পেলাম এখান থেকে। বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো বাতাসে কিছু পড়েছে। তুমি এসো, তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না। এসো দুজনে গল্প করি। আসছি আসছি। মায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক অনামিকা চলে গেছে। এবারের মতো বাঁচা গেল। দেখতে দেখতে 1 ঘন্টা পার করলো। অর্জুন মানুষরূপে ফিরল। অরণ্য, তুমি ঠিক আছো তো? আর একটু হলে আমার প্রাণ যায় যে। ধুর পাগলি, এসব বলো না। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। অরণ্য, এখন আমাদের যা করতে হবে সাবধানে। 7 দিন পর পূর্ণিমা, আর ওই রাতে তোমার আর আমার মিলনের পর খোলসটা ত্যাগ করে একমাত্র সেটাই ওই পিশাচের মায়া কাটাতে পারবে। এর মধ্যে অনামিকা রাজি করিয়ে আমাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু অনামিকা কি রাজি হবে? অনামিকাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু চুপচাপ দেখে যাও কি করি। পরদিন সকালে অরণ্য অনামিকাকে উদ্দেশ্য করে বলে, মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি যা চাই তুমি দিবে? কি চাইছ দেখ একবার। মা, আমি বিয়ে করতে চাই। এ তো খুশির খবর। আমি আজই পিশাচ গুরুকে ডেকে তোর জন্য মেয়ে দেখব। মেয়ে আমার পছন্দ হয়েছে। কে সে মেয়ে? মা, মায়া। মায়া? এটা কিভাবে সম্ভব? মায়া কোন বংশের আর তুই কোন বংশের ভেবে দেখেছিস? মা, তুমি না না করো না, আমি ওকে ভালোবাসি মা। পাশ থেকে অর্জুন বলে উঠল, অনামিকা, অরণ্য যেহেতু চাচ্ছে, তুমি আর না করো না। ভালোবাসা কি এসব মানে? এটা তোমার থেকে ভালো কে জানে বলো। তা ঠিক বলছো, কিন্তু এর আগে পিশাচগুরুর সাথে কথা বলে নিব। আমি বিয়েতে রাজি হব। এ সপ্তাহে বিয়ে হবে। আমি এখনই পিশাচগুরুকে আসার জন্য বলছি। একথা শোনায় মায়ের মুখটা চুপসে গেল, কারণ পিশাচগুরু বুঝে ফেলে মায়া নাগরানী। তখন কি হবে? এসব ভাবতে ভাবতে মায়া আচ্ছন্ন হয়ে পড়লো। পরের দিন সকালে খেয়াল করলো পিশাচগুরু চলে এসেছে। এসেই কেমন জানি নাক ছিটকাচ্ছিল। মায়া কিছুই বুঝতে না পারছিল এমন কেন করছে। অনামিকা পিশাচগুরুকে বলল, ঘরে চল, কথা আছে। মায়া অর্জুনকে চোখে ইশারা দিয়ে যাতে উনি যান। অর্জুনে গেল। পিশাচগুরু প্রথমে অর্জুনের সামনে বলতে চায়নি, কিন্তু অনামিকা বলছে যে অনামিকা এই বাড়িতে নাগরানী আছে আর তোর বিনাশ করতে চাইছে। কি বললেন বাবা? নাগরানী তো অর্জুনের প্রথম স্ত্রীর সন্তান। সে তো মারা গেছে আরও 10 বছর আগে। এটা কিভাবে সম্ভব? নাগরানী বেঁচেছে। পাশ থেকে অর্জুনও বলে উঠল, আমার চোখের সামনে আমার বউ আর বাচ্চা মারা গেছে। এটা সম্ভব না, আমার মেয়ে বেঁচেছে। শোনো অনামিকা, আমার গণনা কখনো মিথ্যে বলে না। তাহলে কে নাগরানী? তা আমি জানি না, তবে যে নাগরানী তার কাছে একটা মুক্তোর মালা থাকবে। আমি বের করেই ছাড়ব। অর্জুন খানিক পর মায়াকে সব বলল। সবাই খুব ভয় পেয়ে গেল। এদিক দিয়ে অনামিকা অরণ্যর বিয়ে ঠিক করলো। 5 দিন বাদে অরণ্য আর মায়ার বিয়ে। আর পিচাস ও তার গণনা চালিয়ে গেল। হঠাৎ মায়া খেয়াল করলো পিচাস সোহাগীকে এনে বলল, দেখ অনামিকা, এই সেই নাগরানী। ওর প্যাকেটে মালাটা পেয়েছি। আর এই মালাটা থাকবে একমাত্র নাগরানীর কাছে। বলেছিলাম না আমার গণনা মিথ্যে বলে না? বাবা, এত বড় ছলনা করেছে এই মা? তাহলে মায়াকে? পাশ থেকে অর্জুন বলে উঠল, মায়া হয়তো চিনতে পারেনি, ছদ্মবেশে ছিল সোহাগী। পিচাস বলে উঠল, ঠিক বলেছে অর্জুন। এই বলে সোহাগীকে বলে সেখানে খুন করে দিল। মায়া সোহাগীর মৃত্যুতে কিছু করতে পারল না। ভালোই বুঝেছিল মায়াকে বাঁচানোর জন্য সোহাগী ইচ্ছে করে নাটক করেছে, এই কাজ করেছে। সারাটা দিন মায়া অসহ্য যন্ত্রণায় ভুগছিল। মায়া নাগপিতাকে কীভাবে আহ্বান করবে বুঝতে পারছিল না, কারণ মালাটা তার হাতে নেই। রাতে এসব ভেবে ঘুমিয়ে পড়লো। কেটে গেল কয়েকটা দিন। কালকে মায়ার বিয়ে। এরপর এই খেলা শেষ হবে। স্বপ্নে কেউ একজন এসে বলল, মায়া, তুমি কালকে সাপের খোলস ত্যাগ করে মানুষ হয়ে যাও, কারণ পিচার জানে তুমি নাগরানী, তাই বিয়ের দিন সে তোমাকে হাতে নাতে ধরবে বলে এমন করেছে। সে এক বিশেষ ধোঁয়া ছাড়বে, এতে তোমার আসল রূপ চলে আসবে। তাই তোমাকে পুরোপুরি মানুষ রূপ নিতে হবে, যাতে ওই ধোঁয়া যেন কোনো কাজে না আসতে পারে। আর পুরোপুরি একদিনের জন্য মানুষ নিতে হলে তোমাকে অসহ্য যন্ত্রণা সহ্য করে খোলস ত্যাগ করতে হবে। মায়া ঘুম থেকে উঠলো। আর একটু পরে মায়ের বিয়ে। মায়ের কিছু না ভেবে মানুষ রূপ গ্রহণ করলো। অবশেষে কোনো গোলমাল ছাড়াই বিয়ে হলো। কোনো গোলমাল হয়নি। তাহলে মায়া ওই স্বপ্ন দেখলো কেন? বুঝতে পারল না। কিছুক্ষণ বাদে মায়া আর অরণ্য মিলন হতে, কিন্তু তাকে সাপরূপে ফিরতে হবে। কিভাবে ফিরবে সে বুঝতে পারছিল না। হুট করে মায়ের সন্দেহ গেল পিশাচের উপর। সে লুকিয়ে তার রুমে গেল। যা শুনতে পেল তা শুনে মায়ের ভঙ্গ হলো। কি করবে বুঝতে পারছে না। মায়া শুনল পিশাচ অনামিকে বলছে, আমি জানতাম মায়া নাগরানী, তাই তোকে প্রথমেই সন্দেহ করিনি, কারণ সে এত আরও শক্তিশালী হয়ে যেত, তাই কৌশল করে তাকে তার পথে ঘায়েল করছি। কাল রাতে তার স্বপ্নে আমি এসেছিলাম আর তাকে নাগরানীর শক্তি ছাড়তে বলি, আর সে আমার পথে ফাঁদায়। এখন চাইলেও মায়া নাগরানীর রূপে আসতে পারবে না। নাগপিতার সাহায্য ছাড়া আর নাগপিতাকে এ মালা ছাড়া আনা সম্ভব না। মায়ার অরণ্যর মিলনে আজকেও হবে না, আর সে নাগমণি রক্ষা করতে পারবে না। আর আজকের রাতটা পার হলে কোনো মায়ায় আর নাগশক্তি নাগমণিকে নিতে পারবে না। মায়ের কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে গিয়ে অরণ্যকে সবটা বলে দেয়। অরণ্য বলে, মায়া, তুমি যদি নাগরানী হও আর তুমি যদি নাগপিতাকে আহ্বান করতে পারো, আমি নাগরাজ হয়ে পারবো না কেন? তোমার কাছে
না হয় মালাটা নেই, কিন্তু আমি তো কোনো না কোনোভাবে আহ্বান করতে পারি। কোনো কি কিছু আছে? কিন্তু সেটা কি? হুট করে মায়ের চোখগুলো অরণ্যের হাতের দিকে বলে উঠল, অরণ্য, এই আংটিটা একবার স্পর্শ করে আহ্বান করে দেখো তো। এই আংটিটা, পাথরটা ঠিক আমার গলার মালার পাথরের মতো। মায়ের কথা অরণ্য তাই করলো। সাথে সাথে নাগপিতা আসলো। মায়া সব খুলে বলল। নাগপিতা মায়াকে বলল, তোকে রাগনের রূপ দিছি, তবে তোর হাতে কিন্তু কম, কারণ তোর 18 বছর পূর্ণ হতে 6 ঘন্টা বাকি। এই বলে মায়াকে নাগরানীর রূপ দেওয়া হলো। অরণ্য আর মায়ার মিলিত হলো। ওদের মিলনের ফলে একটা খোলস বের হলো। অরণ্য আর মায়া এবার মানুষের রূপ ধারণ করলো। দুজনে মিলে সেই কুটিরটাই গেল। গিয়ে দেখলো পিচাচ আর অনামিকা সেই কুটিরে। এটা দেখে তারা চমকে গেল। কি ভেবেছিলি এত সহজে নাগমণি নিয়ে যাবে? হাহা, তোর তো মিলন হয়নি, নাগমণি কিভাবে নিবি? এ মায়ের জাল তো ছিন্ন করতে পারবি না। অনামিকা, তুই একটু বেশি বোকা। মিলন না হলে এখানে আসতাম না। এটা বলে খোলসটা বের করে অনামিকের শরীরে ছুঁড়ে মারে। কিন্তু এ কি, এতে কোনো কাজ হলো না। অনামিকা বিকট হাসি দিয়ে বলল, বোকামে, এত সহজ নাগমণি না? তোর খোলস তো কোনো কাজ দিল না। মায়ার অরণ্য বুঝতে পারলো না কি করবে। হঠাৎ মায়া যেন বলল, নিজের হাতে তীরচিহ্নটা আঘাত করে রক্ত বের করে আর খোলসটা রক্ত ছুঁড়ে দে, তাহলেই হবে। আর বেশি সময় নেই, 6 মিনিটের সময়। মায়া বুঝতে পারলো না এটা পিশাচের মায়া নাকি সত্যি কেউ সাহায্য করতে। মায়া কোনো কিছু না বোঝার আগে আঘাত করলো, ভাবলো যা হবার হবে। সাথে সাথে দমকা হয়, সব কিছু এলোমেলো হয়ে গেল। অনামিকা আর পিশাচের মৃত্যু ঘটলো। আর নাগমণি জল জল করে জ্বলতে থাকলো। মায়া নাগমণিটা হাত দিতেই আলোটা নিভে গেল। নাগপিতা হাজির হয়ে আর বলল, আজ তোর জন্য নাগকুলের ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। বল তুই কী বর চাস? পিতা, আমি আর অরণ্য দুজনে মানুষের রূপে ফিরে পেতে চাই। সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, আমার বাবার কাছে ফিরতে চাই। অতঃপর নাগপিতা তাদের পুরোপুরি মনুষ্যরূপে ফিরিয়ে দিল। অরণ্য আর মায়া সুখে সংসার কাটতে লাগলো। কেটে গেল 4 বছর। মায়া এবার মেয়ের মা হলো। কি ভাবছেন, নাগরানী জন্ম দিচ্ছে? না, মায়ের কোলে এবার সোহাগী জন্ম নিয়েছে। তার ইচ্ছে ছিল তার মেয়ে হবে সোহাগীর মতো, আর মেয়েটা সোহাগীর মতোই হয়েছে। নাগরানী সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।